আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা শব্দ এবং তরঙ্গ নিয়ে আলোচনা করব। এই টপিক্সটা বেশ ছোট একটা টপিক্স, বাট এই টপিক্স থেকে প্রশ্ন আসে বিধায় শুধুমাত্র আমি এইটা একটা লেকচারে রাখছি যাতে তোমাদের মাথায় এটা খুব ভালোভাবে থাকে। সো আজকেও ক্লাসটা রেকর্ডেড ক্লাস, তো যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমাদের পিন কমেন্টে দেখো টোটাল কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্সটা এখনও চলমান বিধায় এখনও কিন্তু সব ভিডিও দেওয়া নাই, বাট আমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো দিতেছি, তো সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবা। সো আমি কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে যাই। আচ্ছা দেখো, শব্দ এবং তরঙ্গ। আসলে তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে কোনো পর্যাবৃত্ত আন্দোলন, মানে এইভাবে যদি চলতে থাকে একটা আন্দোলন, বা আন্দোলন মানে বোঝায় হচ্ছে যে অণুগুলা, প্রত্যেকটা অণু কি করবে? যাতায়াত করবে। দেখো একসাথে সবগুলা যদি যাতায়াত করে, একসাথে যায় এবং সব বিন্দুগুলা প্রত্যেকটা অংশ যাতায়াত করতেছে, সেটাকে বলা হয় তরঙ্গ। ঠিক আছে? তাহলে তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কি হয় যখন একসাথে এক স্থান থেকে আর এক স্থানে সঞ্চারিত হয়। ঠিক আছে? সেটাকে বলি আমরা তরঙ্গ, তাই তো? অর্থাৎ ওয়েভ বা ঢেউ বলি আমরা। দেখো না নদীর ঢেউগুলা কিভাবে যায়, একটা থেকে আর একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যায়। আচ্ছা, তাহলে তরঙ্গকে আমরা বলতে পারি তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য ভি। আচ্ছা, এইখানে তরঙ্গ দৈর্ঘ্যটা ভুল আছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ল্যামডা। সো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা একটু মনে রাখবা। বইতেও ভুল থাকতে পারে, সো বই মানে যে একদম কোনো ভুল নাই তা না। দেখো MP3, আমরা কিন্তু MP3 থেকে পড়তেছি, অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান থেকে পড়তেছি। এটা থেকেই তোমরা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য ভালো প্রস্তুতি নিতে পারবা বিজ্ঞানের জন্য। সো আমরা এখান থেকে পড়তেছি, বাট এখানেও কিন্তু ভুল আছে। তো এটা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রটা মনে রাখবা। এখান থেকে বেশ কিছু জিনিস মনে রাখবা। আচ্ছা, শব্দ তৈরি হয় হচ্ছে কম্পাঙ্কের মাধ্যমে। শব্দ তৈরি হয় কম্পাঙ্কের মাধ্যমে। এক সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকেই বলা হয় কম্পাঙ্ক। কারণ কি, এই যে কম্পন কাপাকাপির মাধ্যমেই সাধারণত শব্দগুলা তৈরি হয়। সো কম্পাঙ্ক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। এবং এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, এটা মনে রাখবা। হার্টস হচ্ছে কম্পাঙ্কের একক। আচ্ছা, শব্দের তীক্ষ্ণতার মধ্যে আছে। আচ্ছা, শব্দের তীক্ষ্ণতাকে বেল বা ডেসিবেল বলা হয়, এটা মনে রাখবা। 120 থেকে 140 ডেসিবেল কানে হচ্ছে ব্যথা বা সম্পূর্ণ বোধি সৃষ্টি করতে পারে। 120 থেকে 140, ভালো MCQ। আচ্ছা, আর কয়েকটা জিনিস আমি একটু বলে দিই, এখানে নাই, আমি এই জিনিসগুলো একটু অ্যাড করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি একটু এটাকে বাড়াই দিই, আরও বাড়াই দিই, যাতে তোমাদের এখানে আমি একটু লিখতে পারি। আচ্ছা, আরও কিছু জিনিস আমি বলি, যেমন শব্দের সাধারণত 20 থেকে 20,000 হার্টস, 20,000 হার্টস এর শব্দ সাধারণত আমরা কানে শুনতে পারি। 20 হার্টস থেকে 20,000 হার্টসের শব্দ আমরা কানে শুনতে পারি। এবং এই যে কানে শুনতে পারি, এই যে 20 হার্টসের যে কম, এটার যে কম, এই কম যে শব্দটা সেটাকে বলা হয় হচ্ছে শ্রবণোত্তর শব্দ। এটা হচ্ছে শ্রবণোত্তর শব্দ, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এই 20,000 হার্টসের বেশি, এটা হচ্ছে শব্দেতর। একটু ভালো মতো মনে রাখবা। তাহলে এই যে 20 হার্টসের কম যদি কোনো শব্দ থাকে সেটাও আমরা শুনতে পারি না, আর 20,000 হার্টসের বেশি থাকলে সেটাও আমরা শুনতে পারি না। তো এইটাকে বলা হয় শব্দেতর, আসছে শ্রবণোত্তর শব্দ। এটা পরীক্ষায় আসতে পারে কিন্তু। এছাড়া আমাদের সাধারণত আরও কিছু জিনিস বলি, যেমন একটা শব্দ মস্তিষ্কের মধ্যে কতটুকু সময় থাকে, 0.1 সেকেন্ড সাধারণত মস্তিষ্কে থাকে। এবং একটা প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি মনে হয় ওই পাশে আছে, তো এটা আমরা তখন পড়বো। প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব থাকে হচ্ছে 16.6 মিটার। এগুলো মনে রাখবে, এটা কিন্তু MCQতে আসতে পারে। আচ্ছা, একটি ওয়েভ এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওয়েভ লেন্থ, মানে তরঙ্গ দৈর্ঘ্য। একসাথে যে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়? শক্তি সঞ্চালিত হয়। আমরা বললাম শব্দের উৎপত্তি কিসের মাধ্যমে হয়? বস্তুর কম্পনের মাধ্যমে হয়। এরপরে মানবদেহে শব্দ উৎপন্ন করে কে? স্বরযন্ত্র, তাই না? স্বরযন্ত্র কাপাকাপির মাধ্যমে কিন্তু শব্দ উৎপন্ন করে। এরপরে কোন বস্তু কম্পনের কোনো বস্তুর কম্পনের একক কি? কম্পনের একক হচ্ছে হার্টস। শব্দের একক কি? ডেসিবেল। শব্দের একক ডেসিবেল, মনে রাখো, শব্দের একক ডেসিবেল। আর কম্পাঙ্কের একক কি? হার্টস। আচ্ছা, শব্দের তীক্ষ্ণতা মাপার যন্ত্র হচ্ছে ডেসিবেল। আচ্ছা, শব্দের তীক্ষ্ণতা পরিমাপক যন্ত্র ডেসিবেল। দেখছো, যে সর্বোচ্চ শ্রুতির সীমা
সীমার উপরে মানুষ বধির হতে পারে 120 ডেসিবেল। 120 ডেসিবেল আমরা ওটা পড়ছিলাম, 120 থেকে কত আমরা পড়ছিলাম না, 120 থেকে 140 পর্যন্ত আমরা এটা হইলে বধির হয়ে যেতে পারে। আচ্ছা, এটা লাগবে না। একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয় কেন? কারণ কি বলতো, বাতাসে শব্দের তরঙ্গ বিস্তার বেশি হয়। দেখবে একটা শূন্য পাত্রে যখন আঘাত করবো ভরা পাত্রে ছেড়ে চাইতে সেটা বেশি হবে, কারণ কি শব্দ কম্পাঙ্কটা আসলে ওই যে কম্পনের ফলে শব্দের বিস্তারটা বেশি হয় হচ্ছে বাতাসের মধ্যে। আচ্ছা, এরপরে বাদ্যযন্ত্র সমূহ ফাঁকা থাকে কেন? ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয় শব্দের পর, মানে ভিতরে বাতাস বেশি থাকে, বায়ু বেশি থাকে, বায়ুর কারণে হচ্ছে এটা বেশি শব্দ হয়, এই জন্য এটা ফাঁকা রাখা হয়। এরপরে দেখো, লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ তীক্ষ্ণ হয় কেন? দেখবো শূন্য ঘরে থেকে লোক ভর্তি হল ঘরে শব্দটা বেশি শোনা যায়, বেশি তীক্ষ্ণ হয়, কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়, আর লোক ভর্তি হলে হচ্ছে কি, ঘরে হচ্ছে বেশি শোষণ হয় শব্দের। আচ্ছা, আমি যেগুলো পড়াছিলাম সেগুলো এই শব্দের সঞ্চারণ সাধারণত কি, শব্দের সঞ্চারণ শব্দের উৎস আসলে এটা শব্দ লোহার মাধ্যমে যায়, পানির মাধ্যমে যায় এবং বায়ুর মাধ্যমে যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বাতাসে শব্দের দ্রুতি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, কঠিন পদার্থ যেমন ইস্পাত, লোহা, এগুলো সবচেয়ে বেশি দ্রুত চলে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, লোহায় শব্দের দ্রুতি সব থেকে বেশি, তারপরে পানিতে, তারপরে বায়ুতে, মানে বায়ুতে সব থেকে কম, লোহায় সব থেকে বেশি। লোহায় কত, 5221 অথবা 7757 মাইল, আর পানিতে হচ্ছে 1450। দেখো 5000 থেকে কমে কিন্তু 1400 হয়ে গেছে, আর 1400 থেকে হয়ে গেছে কত, 332। এটা মনে রেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এটা মনে রাখবা, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হলে 0.6 মিটার সেকেন্ড বৃদ্ধি পায়। আচ্ছা, আর্দ্রতা কি? বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ বাড়ে। আর্দ্রতা মানে হচ্ছে বেশি পরিমাণ পানি চলে আসে, পানি চলে আসলে শব্দের বেগ বেড়ে যায়। আচ্ছা, এগুলা এমন কিছু না, এগুলা নর্মাল। নিম্নের কোন তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন? সাউন্ড ওয়েভ, মানে বাতাসের শব্দের জন্য আসলে মাধ্যমের প্রয়োজন। শব্দ বিস্তারের জন্য সাধারণত স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ সঞ্চালনের জন্য কোনটি প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন। তারপর দেখো, একটি শব্দের ক্ষেত্রে কোনটি শব্দের ক্ষেত্রে সত্য? শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না, এটা একটু মনে রাখবা। জিরো মাধ্যমে শব্দ চলতে পারে না, এটা একটু মনে রাখবো। জিরো মাধ্যমে শব্দ চলতে পারে না। যদি চন্দ্রে বাতাস বিস্ফোরণ ঘটে, প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, তা পৃথিবীতে কতক্ষণ পরে শোনা যাবে? কখনোই শোনা যাবে না, কারণ চন্দ্র থেকে পৃথিবী এখানে কি কোনো ডিস্টেন্স আছে অনেক, যার জন্য আর একটা ব্যাপার হচ্ছে এখানে বাতাস নাই, সো এখান থেকে শোনা যাবে না। আচ্ছা, চাঁদে কোন শব্দ থাকলে তা শোনা যাবে না কেন? কারণ এখানে বায়ুমণ্ডল নাই, কেবল বললাম আমি যেটা। এরপরে দেখো, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। শূন্য মাধ্যমে কি শব্দের কোনো বেগ থাকে না? শূন্য মাধ্যমে শব্দের বেগ থাকে না, যার জন্য এটা শূন্য। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা মাধ্যমে, তাই না? দেখো এগুলো কিন্তু কম। কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে যায়? ইস্পাত। দেখো এগুলো সব কিন্তু লোহা মাধ্যম না, এটা লোহা মাধ্যমে, এটাই বেশি যায়। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? প্রায় 4.5 গুণ বেশি, আমি দেখাইছিলাম। আচ্ছা, এটা প্রায় 4.3, তাই না? 3 গুণ বেশি। আচ্ছা, বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হয়? আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়বে, যেহেতু পানি চলে আসবে সেহেতু বাড়বে শব্দের বেগ। কোন ঋতুতে শব্দ বায়ু ও মাধ্যমে দ্রুততর? বর্ষাকালে, কারণ পানি থাকে, বাতাসে জলীয় বাষ্প থাকে। তারপর দেখো, সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শুনতে পারবে? 1 কিলোমিটার দূরে সমুদ্রের পানির নিচে অবস্থানকারী একজন ব্যক্তি, কারণ পানিতে শব্দের বেগটা বেশি হবে। তারপর দেখো, নদীর পানিতে ডুব দিয়ে কেউ হাত তালি দিলে সেই পানির শব্দ জোরে শুনতে পাবে কে? ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি, ঠিক আছে? কারণ কি পানিতে শব্দের বেগটা আগে যাবে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? দেখো কম হচ্ছে বায়বীয় মাধ্যমে। বাতাসে শব্দের গতি প্রায় 757 মাইল, আমরা একটু আগে পড়ছি। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। আচ্ছা, কোনটির গতি সবচেয়ে বেশি? আলোর গতি সবচেয়ে বেশি। কত? 3 × 10⁻⁸
মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একটু মনে রাখবে আলোর গতি এটা। বাতাসে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন? শব্দের চাইতে আলোর গতি সবচেয়ে বেশি থাকে। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন বিমান কোনটি? কনকর্ড। কোন বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে? এটা হচ্ছে সুপারসনিক বিমান। আলোর চেয়ে শব্দের গতিবেগ বেশি, আলোর চেয়ে কিন্তু শব্দের গতিবেগ কি কম, তাই না? আলোর বেগ বেশি। আচ্ছা, এই প্রতিধ্বনির এই কথাটা বলছিলাম 0.1 সেকেন্ড সময় লাগবে, আর 16.6 মিটার ন্যূনতম দূরত্ব থাকবে। দেখছো, এটা দিয়ে দিছে। আচ্ছা, 20 থেকে 20,000 হার্টসের ব্যাপারটা বললাম, এটাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। যে তরঙ্গের মাধ্যমে 20,000-এর বেশি থাকে সেটা হচ্ছে শব্দতর, আর কম থাকলে শ্রবণোত্তর, তাই না? আচ্ছা, এটাই আসবে। আচ্ছা, এগুলো লাগবে না। আচ্ছা, প্রতিফলিত শব্দকে কি বলা হয়? প্রতিধ্বনি। এটা আমরা জানি। প্রতিধ্বনি কি? দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দকে বলা হয় প্রতিধ্বনি। শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ প্রতিফলন। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকবে 16.6 মিটার। আমি একটু আগে দেখাইছিলাম। আমাদের মস্তিষ্কের শব্দের স্থায়িত্বকাল কত? আমাদের মস্তিষ্কের শব্দের স্থায়িত্বকাল হচ্ছে 0.1, তাই না? আচ্ছা, কিসের মাধ্যমে? সমুদ্র এবং কুয়ার গভীরতা, এটা প্রতিধ্বনির মাধ্যমে। কারণ কি, অনেক দূরে যখন জাহাজটা থাকে, জাহাজটা যখন উপরে থাকে, এটা নিচে যে কতটুকু গভীরতা আছে এটা প্রতিধ্বনি ছেড়ে দেয়, তারপরে সেটার মাধ্যমে নির্ণয় করতে পারে। আল্ট্রাসনিক তরঙ্গ হচ্ছে শ্রাব্যতার শব্দ তরঙ্গ থেকে বেশি বেশি কম্পাঙ্কের তরঙ্গ হচ্ছে আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো জীবজন্তু শুনতে পায়। শব্দতর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে? কর্ডস, ক্রিস্টাল, অ্যাসিলেটর, একটু মনে রাখবেন, আসতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। আচ্ছা, এই আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু আমরা করি, আল্ট্রাসোনা করি না, ওইটা কিন্তু তরঙ্গের মাধ্যমে করা হয়। আচ্ছা, রোগ নির্ণয় চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ। মানুষের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্টজ। একটা বাদুড়ের শ্রাব্যতার সীমা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,00,000 হার্টজ। একটু মনে রাখবেন। বাদুড় কিভাবে? এটা প্রতিধ্বনির মাধ্যমে বাদুড় চলাফেরা করে। বাদুড় চলাফেরা করে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। চলার পথে বন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ের জন্য বাদুড় শ্রবণোত্তর শব্দ ব্যবহার করে। আচ্ছা, এরপরে ডপলার ক্রিয়া, এগুলা তেমন ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। যারা বিএসসিতে আছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যেমন রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসলের চেয়ে হচ্ছে বেশি হবে। আচ্ছা, এটাই মোটামুটি আমাদের লাস্ট প্রশ্ন। তো মোটামুটি এই হচ্ছে লেকচার। তো আমাদের মনে হয় আমি এই লেকচারটা আলাদা করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আশা করি এটা বারবার দেখবেন, তাহলে কিন্তু আপনাদের এই লেকচারটা নিয়ে আর কনফিউশন থাকবে না, এটা পড়া হয়ে যাবে এবং এটা ভর্তি পরীক্ষাতে ইজিলি লিখতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্ট করে জানান, এবং আমাদের কোর্সে কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমরা কিন্তু সেখানে পরীক্ষা নেব ডিসেম্বরের শেষ থেকে, মানে আমারও একটু পরীক্ষা আছে সামনে, এগুলো শেষ হলেই আমি পরীক্ষা নেওয়া শুরু করব। সো আজকে এ পর্যন্তই, পরের কোনো লেকচারে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।